বাঙালি মনন জুড়ে আছে অসংখ্য সাহিত্যিকের গড়া শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি। আমাদের চ্যানেল এ মননকে ছুঁতে বারবার ছুটে আসে। সে প্রচেষ্টায় আজ রবীন্দ্রনাথকে আশ্রয় করে আমরা নিয়ে এলাম তাঁর লেখা দেনা পাওনা। বাঙালির চিরপরিচিত গল্পটি আজও সমান প্রাসঙ্গিক। গল্পটিকে অডিও নাট্যরূপ দেওয়ার জন্যে গল্পটির যৎসামান্য পরিবর্তন করা হয়েছে এবং শ্রোতাদের সুবিধার্থে গল্পটিকে চলিত ভাষায় পাঠ করা হয়েছে। গল্পের সূত্রধর আমি হিরু, গল্প পাঠে অঙ্কিতা এবং অন্যান্য চরিত্রে রয়েছে আমাদের গোটা টিম। সকলের নাম রয়েছে ভিডিওটির ডেসক্রিপশন বক্সে। সাউন্ড ডিজাইনিংয়ে আছেন সুমন। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প দেনা পাওনা। পাঁচ ছেলের পর যখন এক কন্যা সন্তানের জন্ম হলো মিত্র বাড়িতে, তখন সেখানে বয়ে গেল এক খুশির বাতাস। এতদিন পর যেন রামসুন্দর আর গৃহলক্ষ্মীর গৃহে মা লক্ষ্মীর পদচিহ্ন পড়ল। দাদাদের আনন্দও যেন আর ধরে না। সবাই মেয়েটিকে চোখে হারাচ্ছে। ছোট্ট শিশুটি যদিও কিছু না বুঝেই অঝরে কেঁদে যাচ্ছে। মা মা আমি একটু বোনকে কোলে নেব। কি ছোট ছোট পা, কি ছোট ছোট হাত। না বাবা, বোন তো বড্ড ছোট, আর একটু বড় হোক, তারপর নিও। দেখলে তো দিদি, 5 ছেলের পর মেয়ে, ভাবা যায়? এতদিনে তোমার মনের ইচ্ছে পূরণ হলো। হ্যাঁ গো দিদি, তবে শুধু আমার নয় গো, ওনারও ইচ্ছে জানো। সব সময় বলেন কন্যা সন্তান ঘরকে আলোয় ভরিয়ে রাখে। তবে যাই বলো দিদি, তোমার গৃহকর্তাটি অন্যরকম মানুষ। না হলে আমাদের সমাজে খেয়েই বা মেয়ে চায় বলো? এমন সময় ঘরে রামসুন্দরবাবু প্রবেশ করলেন। স্ত্রী ও প্রতিবেশিনীর বাক্যালাপ অল্প বিস্তর তার কানে পৌঁছেছে। একটু গম্ভীর মুখেই প্রতিবেশিনীর কথার কোনো উত্তর না দিয়েই তিনি বললেন, নামটা কিন্তু আলাদা হওয়া চাই। চারিদিকে ওই কার্তিক, গণেশ, লক্ষ্মী, পার্বতীর ছড়াছড়ি। আমার মেয়ের নাম কিন্তু হবে সবচেয়ে আলাদা। আমিও তাই ভাবছিলাম জানো। আচ্ছা, নিরুপমা নামটা কেমন হয়? শুনতেও ভালো, আর মানেটাও বেশ। বাহ, বেশ একটা খাসা নাম ভেবেছো কিন্নি, নিরুপমা, যার কোনো উপমা নেই। এটাই হোক তবে আমাদের মেয়ের নাম। এভাবেই বঙ্গভূমের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হলো নিরুপমার। বাবা মায়ের আদর যত্ন আর ভাইদের ভালোবাসায় বড় হতে থাকলো সে। নিরুপমার রূপ, লাবণ্য ক্রমে ক্রমে সকলের দৃষ্টি আকর্ষণ করল। সে হয়ে উঠল পরিবারের মধ্যমণি। শুধু রূপেই নয়, গুণেও তার তুলনা সে নিজেই। ক্রমে ক্রমে দিন গড়াতে লাগলো। কখন যে সকলের আদরের ছোট্ট নিরুপমা বড় হলো এবং বিবাহযোগ্যা হয়ে উঠল, তা খেয়াল করে উঠতে পারলেন না রামসুন্দর ও গৃহলক্ষ্মী। তাই একদিন রামসুন্দর বললেন, বুঝলে গিন্নি, মেয়ের তো বেশ কয়েকটা সম্বন্ধ এলো, তো এবার দেখাশোনা করি নাকি, কি বলো? হ্যাঁ, আমিও ভাবছিলাম আপনাকে বলবো সে কথা। মেয়ে তো আমাদের পরের বাড়ির ধন, বিয়ে তো তাকে দিতেই হবে। কথায় আছে, 10 কথা না হলে বিয়ে হয় না। আপনি বরং পাত্র দেখা শুরু করুন। তবে যে সে ঘরে কিন্তু আমি আমার মেয়েকে পাঠাবো না। আরে, সে কি আমি পাঠাবো ভেবেছ? আমার মেয়ে রূপে যেমন লক্ষ্মী, গুণেও সরস্বতী।
তাই তার পাত্র তো তারই মতো যোগ্য হতে হবে। আবার শুধু পাত্র যোগ্য হলেই তো চলবে না, বংশ পরিচয়টাও তো দেখা যায়, কি বলো? কর্তাগিন্নির পরামর্শ অনুযায়ী নিরুপমার পাত্র দেখা শুরু হলো, কিন্তু যতই পাত্র খুঁজে বার করা হোক তা রামসুন্দরের মনের মতো হয় না। অবশেষে অনেক খোঁজার পর একজনকে তার মনে ধরল। গৃহলক্ষ্মীকে এসে সেদিন বললেন, বুঝলে গিন্নি, কাল বাজারে গিয়ে শুনলাম রায়বাহাদুর মহাশয়ের একমাত্র ছেলে, পড়াই নাকি বেশ ভালো, বড় চাকরিও করে। তার জন্য পাত্রী খুঁজছেন রায়বাহাদুর মহাশয়। খোঁজ নিয়ে দেখলাম ওদের পৈতৃক বিষয়াশয় এখন আর তেমন না থাকলেও বংশ তো বড়, ছেলেটাও ভালো। বলি, আমার নীরুর জন্য কথা বলবো নাকি? শুনে তো বেশ ভালোই লাগছে। আপনি দেখুন না কথা বলে, যদি আমাদের নীরুকে পছন্দ করে। তুমিও যা বলো গিন্নি, আমার নীরুকে পছন্দ হবে না এমন পাত্র ভূভারতে নেই। দেখি তাহলে কথা বলে। রায়বাহাদুরের নাম প্রতিপত্তি তো ভালোই শুনেছি, সম্পত্তি যদিও আগের মতো নেই, তবুও ওই বাড়িতে গেলে আমার মেয়ের কোনো কষ্ট থাকবে না, রাজরানী হয়ে থাকবে তোমার মেয়ে, বুঝলে গৃহলক্ষ্মী? দেখাশুনো সব হলো, পাত্রপক্ষের নিরুপমাকে পছন্দও হলো। রামসুন্দররা স্থির করলেন এই বাড়িতেই মেয়েকে পাত্রস্থ করবেন। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। রায়বাহাদুর বিষয় সম্পত্তিতে তেমন ধনী না হলেও বনেদি বাড়ি তো, তাই ছেলের সাথে নিরুপমার সম্বন্ধের জন্য তারা চেয়ে বসলেন নগদ 10,000 টাকা এবং প্রচুর পণ সামগ্রী। রামসুন্দর আগে পিছে কিছুমাত্র না ভেবে শুধু মেয়ের সুখের কথা মনে করেই এতেই রাজি হয়ে গেলেন। নিয়তি বোধহয় তখন একটু মুচকি হাসি হেসেছিল। সুখ যে কখনো কেনা যায় না তা সেদিন বোঝেননি রামসুন্দর। অনেক চেষ্টা করে, অনেক কিছু বন্ধক দিয়েও নগদ 10,000-এর প্রায় 6-7 হাজার টাকা বাকি রয়ে গেল। এদিকে বিয়ের দিন এগিয়ে আসছে। রামসুন্দরের মাথায় যেন চিন্তার বোঝা ক্রমে বাড়ছে। অবশেষে বিয়ের দিন এলো, কিন্তু যে টাকাটা বাকি ছিল সেটা এক মহাজন বিয়ের দিনই চড়া সুদে দেবে বলে স্বীকার করেছিল রামসুন্দরকে। কিন্তু দিনের দিন সে উপস্থিত হলো না। রামসুন্দর মাথা নিচু করে রায়বাহাদুরের সামনে গিয়ে দাঁড়ালেন, বললেন, রায়বাহাদুর মহাশয়, শুভ কাজটা হতে দিন, আমি পুরো টাকাটা জোগাড় করে দেব আপনাকে। কিন্তু ভদ্রলোকের তো এক কথা, টাকা জোগাড় না হলে পাত্র তো বিয়ের মঞ্চে বসবে না রামসুন্দর বাবু। এই ঘটনায় অন্তঃপুরে হাহাকার পড়ে গেল। বিয়ে ভেঙে যেতে পারে এই কথা নিরুপমার কানেও গেল। লাল বেনারসি আর লাল চেলিতে সজ্জিত নিরুপমার কাজল কালো চোখ দুটো যেন নিমেষে জলে ছলছল করে উঠল। হবু শ্বশুরকুলের প্রতি তার মনেও যে বিশেষ শ্রদ্ধা জেগে উঠল তা নয়। চুপ করে বসে রইল সে। তার মনের গহীনে কোন উথাল সমুদ্রের ঢেউ চলছিল তা হয়তো স্বয়ং বিধাতা ছাড়া আর কেউই আন্দাজ করতে পারবে না। এমন সময় একটা অভূতপূর্ব ঘটনা ঘটে গেল। বর হঠাৎ তার বাবার অবাধ্য হয়ে উঠল। সে বলল, আমি কি কোনো পণ্য নাকি? কেনা বেচা দরদাম এসবের কথা তো আমি বুঝি না। বিয়ে করতে এসেছি, বিয়ে করে তবেই যাব। দেখেছেন মশাইরা, ছেলেদের ব্যবহার দেখেছেন?
গুরুজনদের কথা শোনার কোনো মানসিকতাই নেই। আমরা তো কখনো আমাদের বাবার অবাধ্য হইনি। আর বিয়ের সময় মেয়ের বাড়ি থেকে কিছু দেওয়া হবে, এটাই তো নিয়ম। শোনো, তুমি এসবের মধ্যে ঢুকতে যেও না। বড়দের মধ্যে কথা হচ্ছে, তুমি চুপ থাকো। আমার কথা আপনাদের খারাপ লাগলে আমি ক্ষমা প্রার্থী। কথা বড়দের মধ্যে হলেও বিয়েটা কিন্তু আমার হচ্ছে। আর এখানে আমার কথাই শেষ কথা। বিয়েটা আজই হবে এবং এখানেই হবে। ছ্যা 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 ছ্যা। এই হলো আজকালকার ছেলে পুলে। বলি শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা কিছুই তো নেই দেখছি। আমাদের সময় হলে বাবার মুখে মুখে এমন তর্ক করার কথা ভাবতেও পারতাম না গা। অনেক দর কষাকষি, অনেক কথাবার্তার পরেও বরকে তার জায়গা থেকে টলানো যায়নি। সে তার একটি কথাতেই স্থির ছিল। হুম, বিয়ে করতে এসেছি, বিয়ে করে তবেই যাব। নিজের ছেলের মধ্যে শিক্ষার এরূপ বিস্ফল দেখতে পেয়ে রায়বাহাদুর হতোদ্যম হয়ে চুপ করে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এত আয়োজনের মধ্যেও এক অদ্ভুত অস্বস্তি ছড়িয়ে পড়ল সকলের মধ্যে। এক আনন্দ অনুষ্ঠান নিরানন্দে পরিণত হল। খাওয়ার পরে অতিথিরা যে যার ঘরে ফিরে গেলেন। কেউ বাসরের কথা বলল না। পরদিন সকালে রওনা দেওয়ার আগে নিরুপমা তার বাবার সামনে গিয়ে দাঁড়ালো। মেয়েকে দেখে রামসুন্দরের চোখ দুটো জলে ভরে উঠল। সারা রাত তিনি চোখের পাতা এক করতে পারেননি। গত রাতে মেয়ের শ্বশুর মশাইয়ের যে পরিচয় তিনি পেয়েছেন, তাতে তার নিরুপমা শ্বশুর বাড়িতে কতটা আদর পাবে, সেই চিন্তা তার মনকে ভারাক্রান্ত করেছে। কিন্তু তার সাথে জামাই বাবা জীবনের ব্যবহার তার মনকে এক অদ্ভুত প্রশান্তি দিয়েছে, এক অদ্ভুত দোলাচল, যা প্রত্যেকটি পিতৃহৃদয়কে কন্যা বিদায়ের সময় ভারাক্রান্ত করে। বাবা, ওরা কি আমাকে আর আসতে দেবে না বাবা? মেয়ের কথাটা রামসুন্দরের বুকে তীরের ফলার মতো বিঁধলেও মেয়েকে সান্ত্বনা দিয়ে তিনি বললেন, কেন দেবে না মা? আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসব। সত্যি তো বাবা? তুমি নিয়ে আসবে তো আমাকে? হ্যাঁ মা, কথা দিচ্ছি, তোমার যখন আমায় মনে পড়বে তুমি খবর পাঠাবে, আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসবো মা। তোমায় ছাড়া আমার ঘরও তো যে শূন্য মা। নিরুপমার চোখ ভিজে গেল। চোখের জলে বিদায় দিলেন মেয়েকে রামসুন্দর আর গৃহলক্ষ্মী। মনে অশেষ চিন্তা, কি হবে মেয়ের ভবিষ্যৎ? গরুর গাড়িতে উঠে ঝাঁপসা চোখে নিজের বাপের ভিটেটা একবার দেখে নিল নিরুপমা। কি জানি এই বাড়িতে আজই তার শেষ দিন নয় তো? তারপরই তার পাশে বসে থাকা মানুষটির কথা ভেবে ভাবল, নিশ্চয়ই নয়, সে অহেতুক দুশ্চিন্তা করছে। এরই মধ্যে তার ছোট ভাই এসে ফিসফিস করে তার কানে কানে বলল, এই দিদি, তুই আসবি তো? না হলে আমি কার সাথে খেলবো? ভাইয়ের কপালে স্নেহ ভরা চুম্বন রেখে নিরুপমা বলল, আসবো তো, তুই ভাবিস না ভাই, আমি ঠিক আসবো। রামসুন্দর প্রায়ই মেয়েকে দেখতে যান, কিন্তু বেয়াই বাড়িতে কোনো প্রতিপত্তি তার নেই। এমনকি সে বাড়ির চাকর বাকরও তাকে নিচু নজরে দেখে। বাড়ির অন্তঃপুরে প্রবেশের অনুমতি তো তার নেই, বরং বাইরের একটা আলাদা ঘরে কোনো কোনো দিন 5 মিনিটের জন্য মেয়ের দেখা মেলে, কোনো দিন বা তাও মেলে না। অনেক দিনই নিরুপমাকে না দেখেই তিনি ফিরে আসেন।
না, কুটুম্ব গৃহে এই অপমান আর সহ্য করা যায় না। আমার মেয়েটার জন্য এইটুকু সম্মান আমি আদায় করতে পারবো না। যেভাবেই হোক আমাকে টাকাটা জোগাড় করতেই হবে। রামসুন্দর ঘরে বসেছেন হিসেবের খাতা নিয়ে। ঋণের বোঝা যেভাবে তার ওপর চাপানো হয়েছে তা তার পক্ষে এক জীবনে শোধ করা অসম্ভব। ছেলেরা বড় হয়েছে, তাদের সংসার বেড়েছে সংসারের খরচও। পাওনাদারদের তাগাদা মেটাতে মেটাতে তিনি নাজেহাল। তাকে এদিক ওদিক লুকোতে হয় পাওনাদারদের ভয়ে। কিছু একটা ব্যবস্থা তো তাকে করতেই হবে। একদিকে নিজের সংসার, অন্যদিকে মেয়ের সম্মান। চারপাশে জমি জমার কাগজপত্র ছড়িয়ে রেখে মাথায় হাত দিয়ে বসে আছেন তিনি। ইতিমধ্যে গৃহলক্ষ্মী ঘরে ঢুকল। কি হয়েছে আপনার? এত ভাবনায় এভাবে তো আপনি শেষ হয়ে যাবেন। এখন আবার বাড়ির কাগজপত্র নিয়ে কি করছেন? মেয়েটা আমার ভালো নেই গিন্নি, কিছু একটা তো উপায় বার করতেই হবে। নিরুপমা সারাদিনের কাজ ছেড়ে উঠোনের কোণায় বসে আছে। প্রতিদিন বাবার বাড়ির নামে খোটা শোনা, কাজ করতে না পারার খোটা ইত্যাদি শোনা তার নিত্য অভ্যাস হয়ে গেছে। তার কষ্ট হয়। সে তার ঘরের দরজা বন্ধ করে কাঁদে। তার মনের কথা ভাগ করে নেবার মতো কেউ সেখানে নেই। স্বামী তাকে বিয়ের কয়েকদিন পরেই রেখে চলে গেছেন দূরে কাজের জন্য। যদিও বলেছেন খুব তাড়াতাড়ি এসে তাকে নিয়ে যাবেন। এখানে প্রতিটা মুহূর্ত বড় দীর্ঘ। বিশেষ করে তার শাশুড়ির আক্রোশ তার প্রতি যেন দিনে দিনে বাড়তে থাকে। এমনটাই হয়ে উঠেছে রোজকার নিয়ম। এমন সময় একদিন এলেন এক প্রতিবেশিনী। হাসি মুখে নিরুপমার শাশুড়ির দিকে তাকিয়ে বললেন, কি গো কাকিমা, কেমন আছো? রোজই ভাবি তোমার নতুন বৌমার সংসার দেখে আসি। তা বোঝোই তো, সংসারে ঝক্কি, সময় আর বের করতে পারি না। কোথায় কোথায় গো তোমার নতুন বৌমা, কোথায়? নিরুপমা ধীর পায়ে এগিয়ে এলো তাদের দিকে। তার চোখে মুখে বিষণ্ণতার ছাপ। ওই যে না এলেন নবাব নন্দিনী। আহা, বৌমার কি মুখশ্রী, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। শ্রী আবার কি, ভিখিরি বাড়ির মেয়ে এসে পড়েছে রাজপ্রাসাদে। গায়ে একটু রং থাকলেই সুন্দর হয়ে যায় না? সাজগোজ না করলে আসল চেহারা বোঝা যায়। বলি, ও বৌমা, লক্ষ্মী প্রতিমার মতো চেহারা তোমার। একটু খাওয়া দাওয়া করো মা। বিয়ে হয়ে যখন এসেছিলে কি সুন্দর গোল গাল মুখখানা ছিল গো, এখন যেন কেমন ভেঙে গেছে। ওই ঢের হয়েছে বাপু, আর খেয়ে লাভ নেই। বাপ যদি পুরো দাম দিত, মেয়ে তবে পুরো যত্ন পেত। শ্বশুরবাড়িতে সকলেই নিরুপমাকে নিচু নজরে দেখে, যেন সে সকলকে ফাঁকি দিয়ে ছলচাতুরি করে এ বাড়িতে এসেছে। শাশুড়ির কথা শোনানো শেষ হয় না। নিরুপমার চোখের জলেরও অন্ত নেই। এভাবেই তার দুঃখের কথা সম্ভবত গিয়ে পৌঁছল রামসুন্দরের কানে। তিনি আর তা সহ্য করতে পারলেন না। এবারে তিনি দৃঢ় সংকল্প নিলেন, দরকার হলে বসত বাড়ি বিক্রি করে তিনি মেয়েকে শ্বশুর বাড়িতে তার সম্মান ফিরিয়ে দেবেন। মানচিত্রের মতো বড় কাগজ নিয়ে টেবিলের ওপর রেখে রামসুন্দর বসত বাড়ির ছবির দিকে তাকিয়ে দেখছিলেন। এমন সময় গৃহলক্ষ্মী
পাশে এসে দাঁড়ালো। বসত বাড়িটা বেচে দেব গিন্নি। নিরুপমাকে আর অপমান আমি সহ্য করতে দেব না। পণ আমাকে শোধ করতেই হবে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? বাড়ি বেচে দিলে ছেলেরা কোথায় যাবে? ছেলেদের কাছে এসব কিছু বলা যাবে না। আমার মৃত্যুর আগে অবধি আমি তাদের গৃহহীন করব না। কিন্তু এই যে কথায় আছে না, দেওয়ালেরও কান আছে, তাই এই কথা বেশি দিন চাপা থাকে না। ছেলেদের কানে কথা পৌঁছানোর সাথে সাথে বাবার কাছে এসে তারা বলল, বাবা, তুমি আমাদের কথা একবারও ভাবলে না? বাড়ি বিক্রির মতো একটা বড় সিদ্ধান্ত আমাদের না জানিয়ে তুমি নিয়ে নিলে। নিরুপমাই তোমাদের কাছে সব, আমরা কেউ নই। হ্যাঁ, মাথার উপর ছাদ না থাকলে বউ বাচ্চা দিয়ে আমরা যাব কোথায়? তাছাড়া বোনের জন্য তো সর্বস্ব বন্ধক রেখেই দিয়েছো তুমি, তা তো আমাদেরই ছাড়াতে হবে। পায়ে পড়ি তোমার বাবা, আমাদের মাথার উপর থেকে ছাদটা অন্তত কেড়ে নিও না। কিন্তু আমার নিরুপমার সম্মান। হায় ভগবান, একদিকে মেয়ের সম্মান, অন্যদিকে ছেলেদের মাথার ছাদ। কি যে করি, হায় ভগবান, ভেবে পাই না। অবশেষে ছেলেদের তীব্র প্রতিবাদে বাড়ি বিক্রির সিদ্ধান্ত থেকে পিছিয়ে এলেন রামসুন্দর। কিন্তু নিরুপমার মানটা তো রক্ষা করতেই হবে তাকে। অল্প অল্প সুদে এদিক ওদিক থেকে টাকা ধার করতে লাগলেন। মেয়েকে তিনি ঘরে একবার আনবেনই আনবেন। ঋণের বোঝা ক্রমাগত বেড়েই চলেছে। সংসারও চলে না, মেয়েকেও ঘরে আনা গেল না। নিরুর কাছে আমি অপরাধী হয়ে গেলাম। অনেকদিন পর আবার নিরুপমার বাড়িতে গেলেন রামসুন্দর। শুকনো মুখ, পাকা চুল, মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। দারিদ্র্য আর চিন্তার ছাপ ফুটে উঠেছে তার চেহারায়। হাসি দিয়ে তা তিনি যতই ঢাকার চেষ্টা করুন, মেয়ের কাছে তো আর তা চাপা থাকে না। বেয়াই বাড়িতে অল্প কিছুক্ষণের জন্য মেয়ের সাথে দেখা করার যে অনুমতি মিলত, তাতে তিনি তার কষ্ট ঢাকার হাজার চেষ্টা করলেও নিরুপমার চোখে সবই ধরা পড়ত। বাবাকে দেখে নিজের কষ্ট ভুলে যেত নিরুপমা। বাবা, এবার আমাকে একবার বাড়ি নিয়ে চলো বাবা। আচ্ছা মা, যাব। রামসুন্দর জানেন তার নিজের হাতে তো কিছু নেই। মেয়ের উপর বাবার যে সামান্য অধিকার, সেটাও তিনি পণের টাকায় বন্ধক দিয়েছেন। এমনকি মেয়ের সাথে দেখা করার অধিকারটুকুও চরম সংকোচে ভিক্ষা চাইতে হয়। ভিক্ষা যদি নাও মেলে, দ্বিতীয়বার চাওয়ার সাহস তার নেই। কিন্তু মেয়ে বাবার কাছে বাড়ি যাবার আবদার করলে সেটুকু কোন বাবা না নিয়ে পারে? তাই কত অপমান, কত হেনস্থা সহ্য করে রামসুন্দর যে ৩,০০০ টাকা জোগাড় করেছিলেন, সেই ইতিহাস গোপন রেখেই তিনি গেলেন রায় বাহাদুরের কাছে। বৈঠকখানায় বসে তখন তিনি হুকো টানছেন। তা কেমন আছেন বিআই মশাই? পাড়ার আর খবর তো সব শুনলাম। হরে কৃষ্ণর বাড়িতে নাকি চুরি হয়েছে। একটু মেজাজটাকে নরম করার জন্যই পাড়ার খবর দিয়ে শুরু করলেন রামসুন্দর। চোখ বড় বড় করে চুরির সব বর্ণনাও দিলেন। সে তো এক এলাহি কাণ্ড। তারপর ওই যে পাড়ার নবীন মাধব, রাধা মাধব, ওদের কথা শুনেছেন? নবীন মাধবটা তো একটা অপদার্থ, রাধা মাধব ছেলেটা ততটাই ভালো, যেন একটা রত্ন।
বুঝলাম। রামসুন্দর এইভাবে নানান কথা বলতে থাকেন। রায়বাহাদুর তার হাবে ভাবে বোঝাতে থাকেন তিনি আদৌ এসবে একেবারেই আগ্রহী নন। শহরে কি একটা আবার নতুন রোগ এসেছে শুনেছেন বেয়াই মশাই? সে এক হাজগুবি রোগ। সে রোগ হলে কি বলতে এসেছেন বলুন, আমারও তো কথা শোনার সময় নেই। হ্যাঁ হ্যাঁ বেয়াই, হ্যাঁ, সেই টাকাটা বাকি আছে। রোজই মনে করি যাচ্ছি, হাতে কিছু নিয়ে যাই, কিন্তু যাওয়ার সময় আর খেয়াল থাকে না, বুঝলেন? বুড়ো হয়েছি তো ভাই। এমন দীর্ঘ ভূমিকার পর তার পাঁজরের 3টে হাড়ের মতো 3খানা নোট বের করে কাঁপা কাঁপা হাতে এগিয়ে দিলেন রায়বাহাদুরের দিকে। রায়বাহাদুর নোটগুলো দেখে হো হো করে অট্টহাসি হেসে উঠলেন। তারপর বললেন, থাক বেহাই থাক, এইটুকুতে আমার কিচ্ছু হবে না। আর ছুঁচো মেরে হাত গন্ধ করতে আমি চাই না। এই কথার পরে মেয়েকে ঘরে আনার প্রস্তাব আর মুখে আসে না। রামসুন্দর ভাবলেন, এসব কুটুম্বিতার সংকোচ তাকে শোভা পায় না। মর্মাহত হয়ে খানিকক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর মেয়ের কথা ভেবে কথাটা বলেই ফেললেন। মেয়েটা বড্ড বাড়ি যেতে চাইছিল বেয়াই মশাই, একবার যদি। সে এখন হচ্ছে না। কোনো কারণ না দেখিয়ে শুধু ওই একটা কথা বলেই সেখান থেকে চলে গেলেন রায়বাহাদুর। রামসুন্দর কাঁপা কাঁপা হাতে নোটগুলো চাদরে বেঁধে বাড়ি ফিরে গেলেন, আর মনে মনে প্রতিজ্ঞা করলেন যতদিন না পণের সমস্ত টাকা জোগাড় করে মেয়েকে অসংকোচে বাড়ি নিতে পারছেন ততদিন আর বেহাই বাড়িতে পা রাখবেন না। আশ্বিন মাস এলো। রামসুন্দর বললেন, এবার মাকে ঘরে আনবো, না হলে আমি। এমনভাবেই দৃঢ় এক শপথ নিয়ে পঞ্চমী বা ষষ্ঠীর দিন রামসুন্দর তার খুঁটিতে কিছু টাকা বেঁধে রওনা দিতে যাবেন। এমন সময় তার নাতি এসে বলল, ও দাদা, আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছ? বহুদিন ধরে তার একটা ঠেলা গাড়িতে চড়ে বেড়াতে যাওয়ার শখ, কিন্তু সে শখ আর মেটানো হচ্ছে না। এরই মধ্যে নাতনি এসে হাজির হলো। সে বলল, দাদা, পুজোয় নিমন্ত্রণে যাওয়ার মতো একটাও ভালো জামা নেই, সব পুরনো আর ময়লা। সবাই আমাকে দেখে হাসবে। রামসুন্দর এই সবই জানতেন। এই সম্পর্কে বসে বসে অনেক চিন্তাও করেছেন। রায়বাহাদুরদের বাড়িতে যখন তার বাড়ির লোকেদের নিমন্ত্রণ হবে, তার বৌমারা সামান্য অলংকার পরে সেখানে যাবে, নাতি নাতনিদের থাকবে না নতুন জামা। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলেছেন, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। শুধু তার কপালের ভাঁজগুলো আরো গভীরতর হয়েছে। তবুও দৈন পীড়িত জীবনের কান্নাকে বুকের মধ্যে চেপে রেখেই রামসুন্দর আজ মেয়ের বাড়ি রওনা দিলেন। তার আর সংকোচ নেই কোনো। রায়বাহাদুরদের বাড়ির ভৃত্যদের চোখে চোখ রেখে বাড়িতে প্রবেশ করলেন তিনি, যেন নিজেরই বাড়িতে এসেছেন। কিন্তু গিয়ে শুনলেন রায়বাহাদুর বাড়ি নেই। বেশ খানিকক্ষণ বসে থাকার পর তার বড্ড ইচ্ছে করল নিরুপমাকে দেখতে। মেয়ের সাথে দেখা করলেন রামসুন্দর। সে এক
অদ্ভুত দৃশ্য। এতদিন পরে বাপ মেয়ের দেখা, বাপও কাঁদে, মেয়েও কাঁদে। কাঁদতে কাঁদতে রামসুন্দর বললেন, এবার তোকে আমি বাড়ি নিয়ে যাবই যাব। এমন সময় রামসুন্দরের বড় ছেলে তার 2 ছেলেকে নিয়ে প্রবেশ করল রায়বাহাদুর বাড়িতে। বাবার সামনে এসে বলল, তবে এবার আমাদের পথেই ভাসালে বাবা, শেষ সম্বলটুকু শেষ করে দিলে। তোদের জন্য কি আমি নরকগামী হব? তোরা আমাকে আমার সত্য পালন করতে দিবি না? ইতিমধ্যে রামসুন্দর বাড়ি বিক্রি করে বসে আছেন। ছেলেরা যাতে কিছু জানতে না পারে তার অনেক ব্যবস্থাই তিনি করেছিলেন, কিন্তু তাও ছেলেরা জেনে গেছে দেখে রীতিমতো বিরক্ত হলেন, প্রচণ্ড রেগে গেলেন। এর মধ্যে তার নাতি তার পা দুখানি জড়িয়ে বলল, দাদু, তুমি আমাকে গাড়িটা কিনে দিলে না? দাদুর কাছে কোনো উত্তর না পেয়ে সে তার পিসির কাছে গিয়ে বলল, ও পিসিমা, আমাকে একটা গাড়ি কিনে দেবে? নিরুপমা সমস্ত ব্যাপারটা বুঝতে পারল। সে তার বাবাকে বলল, বাবা, তুমি যদি আর 1 পয়সাও আমার শ্বশুরকে দাও, তাহলে তোমার মেয়েকে আর দেখতে পাবে না। এই আমি তোমার গা ছুঁয়ে বললাম। ছি মা, এমন কথা বলতে নেই। টাকাটা যদি আমি দিতে না পারি, তোর বাপেরও অপমান, তার সাথে যে তোরও অপমান মা। টাকা যদি দাও তবেই অপমান? আমার কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবলই একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণই আমার দাম। না বাবা, আর একটা টাকা দিয়েও তুমি আর আমার অপমান করো না। তাছাড়া আমার স্বামী তো এই টাকা চান না। তাহলে তো তোমাকে ওরা যেতে দেবে না যে মা? না দেয় তো কি করব বলো? তুমিও আর নিয়ে যেতে চেও না বাবা। রামসুন্দর বাবু যে টাকা নিয়ে এসে না দিয়ে ফেরত চলে গেছেন এবং সেটা নিরুপমার কথাতে, রায়বাহাদুর বাড়িতে সে কথা চাপা রইল না। দরজায় কান পেতে কোনো এক দাসী বাবা মেয়ের সমস্ত কথা শুনেছিল। সেই কথা শাশুড়ির কানে গিয়েও পৌঁছে গেল। যথারীতি বৌমার এই আস্পর্ধার শাস্তি তো তাকে পেতেই হবে। তাই শ্বশুরবাড়ি নিরুপমার কাছে হয়ে উঠল সরসজ্জা। সমস্ত কিছু জানার পর নিরুপমার শাশুড়ির আক্রোশের সীমা থাকল না। এদিকে তার স্বামী অল্প কিছুদিনের মধ্যেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে দেশান্তরে চলে গেছেন। সংসর্গ দোষে পাছে কুশিক্ষা হয়, তাই বাপের বাড়ির সাথে নিরুপমার সমস্ত সম্পর্ক ছিন্ন করা হলো। এই সময় নিরুপমার এক গুরুতর অসুখ হলো। যদিও তার জন্যে তার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেয়া যায় না, নিরুপমার নিজের প্রতি অবহেলা তার জন্যে অনেকটা দায়ী। মন ভালো না থাকলে শরীরের যত্ন হয় না। কার্তিক মাসের হিম শীতের সময় তার মাথার ধারের দরজা সে খোলা রাখত। প্রচণ্ড ঠান্ডায় গায়ে পাতলা কাপড় চাপিয়ে রাখত। দাস দাসীরা দিলে খেত, না দিলে কখনো তাদের মনে করাতো না। সে এমনভাবেই বাস করত যেন সে শ্বশুরবাড়ির এবং সেখানকার দাস দাসীদের অনুগ্রহে সেখানে থাকে। শাশুড়ির আবার তার এরকম আচরণও পছন্দ হতো না। এই জন্য তিনি তাকে কথা শোনাতেন, বলতেন, নবাবের বাড়ির মেয়েকে না গরিবের অন্ন মুখে রচ্ছে না। দেখো না একবার কি ছিঁড়ি হয়েছে চেহারার, দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে। নিরুপমার রোগ যখন গুরুতর হয়ে উঠল, তখন সে একদিন তার শাশুড়িকে বলল, মা মা
বাবার ভাইদের একটু দেখবো মা। যত সব ন্যাকামি, কেবল বাপের বাড়ি যাওয়ার ছল। কেউ হয়তো বললে বিশ্বাস করবে না, যেদিন সন্ধেবেলায় নিরুপমার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলো, সেই দিনই বাড়িতে প্রথম ডাক্তার এলো, এবং সেই দিনই ডাক্তারের দেখা শেষ হলো। বাড়ির বড় বউ মরেছে। খুব ধুমধাম করে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো। প্রতিমা বিসর্জনের ব্যাপারে যেমন রায়চৌধুরীদের একটা নামডাক আছে, বউয়ের সৎকার সম্পর্কে রায়বাহাদুরদের বেশ একটা খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। চন্দন কাঠের চিতা তখন সেই মুলুকে কেউ দেখেননি। বড় বউয়ের শ্রাদ্ধানুষ্ঠান করতে গিয়ে শোনা যায় রায়বাহাদুরদের বেশ কিছুটা ঋণ করতে হয়েছিল। রামসুন্দরকে সান্ত্বনা দেবার সময় মেয়ের কি মহা সমারোহে শেষ কার্য হয়েছে সেটাই সবাই বর্ণনা করত। রামসুন্দর শুধুই শুনে যেতেন। এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসলো। আমি এখানে সমস্ত বন্দোবস্ত করে নিয়েছি, অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাবে। রায়বাহাদুর মহিষী পাল্টা চিঠি পাঠালেন। বাবা, তোমার জন্য নতুন মেয়ের সম্বন্ধ করেছি, অবিলম্বে ছুটি নিয়ে এখানে চলে আসবে। এবারে আর কোনো বাকি নয়, 20,000 টাকা পণ হাতে হাতে আদায়। আপনারা এতক্ষণ শুনছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আপনাদের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ চলি, আবার ফিরে আসবো অন্য কোনো গল্পে।